কালকে হঠাৎ করে যখন মিটিং শুরু হচ্ছে, শুরু তখন মিটিং ফিটিং জানি গল্পতে, তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসছে, গোলাম মীর, ওখানে দুটো এখন ইয়াসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন, দুজন, এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে, এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে। এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না। অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে। যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে। সেখানটায় কারা যাচ্ছে বলুন তো? আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে? সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না। তার মানে এটা নয় যে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই, তা নয়, কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে, সেটাকে দেখলাম না। বেণুগোপালকে আমি বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে, তাদেরকে ডাকুন। কারণ আমি সভাপতি ছিলাম যখন, আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে, পার্টিটাকে শক্তিশালী করেছে, তাদেরকেও আপনারা দেখে আলোচনা করবেন। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো, আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো? কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে। আমি তো সেটা বলে দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ লেগেছে, তার আগে নানা মন্তব্যে খারাপ লেগেছে, আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো যেটা বলতে পারবো। আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তাই পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফরমার বলা মানে হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কাউকে কি চাওয়াটা যেন মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দাও। দাদা এই প্রশ্ন একটা জিনিস জানা, মীর সাহেব তো হচ্ছে বাংলার পর্যবেক্ষক, তিনি তো আর দলের সভাপতি নন। আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি। তো অবাক লাগলো। হ্যাঁ, তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজে থেকে বলছি কি কেউ তাকে বলেছে, আমার জানা নাই সেটা। আমি তো মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না, সেই আইসিসির জেনারেল সেক্রেটারি, তাকে তো জিজ্ঞেস করতে পারি না। তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বহু লোক থেকে গেছে।
সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি। মানে অনেকদিন সন্তোষ পাঠককে আমরা দেখলাম আসেননি, অনেকেই আসে, আপনার ডাকাই হয়নি, ডাকাই হয়নি অনেকে। এবং আরেকটা বিষয় যেটা ছিল যে মানে এই যারা আশুতোষ আছে, সুমন আছে, যারা বড় বড় পার্টির নেতা, পলাশ আছে, অনেক বড় বড় পার্টির, অমিত রায়, সুজয়, অনেক বড় বড় নেতা আছে পার্টির। যারা এসেছেন তাদের মধ্যে একজনকে অন্তত দেখা গেল যিনি মানে যা খবর যে তিনি আপনাদের প্রদেশ কমিটির জিএস ছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন, তাকেও দেখা গেল এখানে। এবং আমরা তো অনেকে দেখলাম, কি করবার, দেখা জিনিস দেখেছি, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা ঘটলো, আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, এই পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন? না, আমার জানানোর তো প্রয়োজন হলে জানাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজ্যকে বাঁচাতে আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন জড়িয়ে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোনো জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছি, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের নিজের দেখুন। তারপরে কথা আপনারা জানেন, এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল, তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে, যে কোনো রাজ্যে, এবং আমাদের পার্টি বলে না, যে কোনো পার্টিতে এটা করে থাকে। এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি, আলোচনা করবো। আমাকেও সেই একইভাবে মল্লিকার্জুন খাড়গে যে দিল্লিতে এসো, তোমার সঙ্গে বসবো, বসে আমরা সব আলোচনা করবো। এই পর্যন্ত আমি জানা ছিল আমার। তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য, এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হলো। মল্লিকার্জুন খাড়গের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হলো কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে। সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম। তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয়, সেদিন আমাকে সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে আমি তো তখন সভাপতি ছিলাম। নাহলে আমাকে কেন বলবে যে রাখলে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খাড়গের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে, আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার, বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হচ্ছে। তো সেইটুকুই হয়েছে। তারপরে কালকে জানি আমাদেরকে ডাকা হয়েছে কোনো না কোনো কারণে। আমি সাধারণ কংগ্রেস কর্মী, আমার এসব পদের নিয়ে কোনো রকমের লালচ আমার কোনোদিন ছিল না, আজও নেই। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই, তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম না, 91 সাল। আমি যখন বিধানসভায় 96 সালে 20,000 ভোটে জিতি, তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না, সদস্য একটা ছিলাম। তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। কিন্তু আপনি বললেন 2011 সাল পর থেকে পরিস্থিতি পাল্টায়, কংগ্রেসের উপর অ্যাটাকটা বাড়ে। তারপরে আপনার যখন এমওএস রেল ছিলেন, আপনার উপর কেস দেওয়া হয়, খুনের কেস দেওয়া হয়। তো এটার পরে এখন একটা নতুন একটা গতকাল যখন মিটিং হলো, সেটাতে আপনিও গেছিলেন, পরে প্রদীপ ভট্টাচার্য গেছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন। তাকে যখন এটা জিজ্ঞেস করা হলো, উনি বললেন দলটাকে নতুন করে এখন সাজাতে হবে, পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে বড়। তো
প্রশ্ন করা হয়েছিল তাহলে কি টিএমসির প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে? তিনি জানিয়েছেন যে হ্যাঁ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, সেটা এখনই বলা সম্ভব নয়। চেঞ্জিং পরিস্থিতি দেখুন একটা কথা, টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি। অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি। তারা বলে, আমি জানি না, কোট আনকোট তারা বলে। পার্টি কার সঙ্গে কি করবে না করবে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ঠিক করবে। আমাদের কখনো যদি মতামত দিতে থাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত, আপনাদেরকে নিশ্চয়ই বলবো না। তো পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কৃষি বেণুগোপালকে, আমরা সন্ত্রাস, অত্যাচার, হিংসার শিকার। কাদের হাতে? সরকারি দল অর্থাৎ টিএমসি। এ কথা বলার মধ্যে কোনো দ্বিধা নেই, আমার কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই। করে বিচার করা হচ্ছে, যাও আমাকে বাধ্য হতে হচ্ছে ব্যাপারটা একটু খুলে না বলে উপায় নাই আমার। চারিদিক থেকে সাংবাদিক বলুন, কর্মীরা বলুন, সবাই জিজ্ঞাসা করছে। ব্যাপার হচ্ছে কতগুলো আইনি একটু ব্যাপারটা বলি। যখন মল্লিকার্জুন খাড়গে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হলেন, কংগ্রেসের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায়। কমিটি অস্থায়ী হয়ে যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায়। খাড়গে সাহেব যে কমিটিটা তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না। তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম। যদি আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম, এখন তো থাকবো না, কারণ এর আগে আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম, কংগ্রেস দলের লোকসভার নেতা হিসেবে আমার স্থান ছিল 5 নম্বরে। এখন তো সেটা থাকবো না। যাও, তো সেদিন থেকে এটা অস্থায়ী, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আপনারা জানেন যে নির্বাচন চলার সময় বা তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে। সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল হবে। কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম। 2009 সালের কথাই বলছি, মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল, তার প্রচারে মমতা ব্যানার্জি গেছিলেন, আমি একই স্টেজে ছিলাম। আবার আমাকে সৌগতবাবু ডেকেছিল প্রচারের জন্য, সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম। সবকিছু পাল্টে গেল 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর। সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো, আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো, তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে, কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের জেলা পরিষদ, পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে। তখন যেহেতু আমি কংগ্রেস একজন কর্মী, দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক, তারপরে হতো রাজ্য কেন্দ্রিক। ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মনে করেছিল, তাই দায়িত্ব দিয়েছিল। কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক। তো যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে, তখন জেলা বাঁচাতে, পার্টি বাঁচাতে, কখনো রাজ্যকে বাঁচাতে,